হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকের আবারও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের আমার এই ছোট ব্লগটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো সকালে সমস্ত কাজকর্ম আমি অলরেডি সেরে ফেলেছি, আর এখন কিন্তু চলে এসেছি মেয়ের খাবার করতে, আর সাথে শাশুড়ি মায়ের খাবার করতে একসাথে। তো এখন কিন্তু মায়ের নরম নরম খাবারই খেতে হবে, তো সেই কারণে একটু সুজি রান্না করছি। তো মেয়ের জন্য তো করেই থাকি, তো একসঙ্গে একটু বেশি করে নিলাম। তো মেয়ে সুজি রান্নার ক্ষেত্রে যেখানে আমি একটু দুলালের তাল মিছরিটা দিতে পারতাম, তবে সেটা আর দিতে পারছি না, কারণ মায়ের তো মিষ্টি খাওয়া একদমই চলবে না। তো সেই কারণে কিন্তু একদমই চিনিটা অ্যাভয়েড করে যাচ্ছি। চিনি বা কোনো মিষ্টি এখন দিতে পারবো না, জাস্ট একটুখানি দুধ দিয়ে দিলাম, তাহলে টেস্ট একটু ভালো আসবে। আর সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে একটু সুজি রান্না করছি, মেয়ে এবং মা দুজনেই খাবে। তো এখানে একটু বেশি পরিমাণেই করলাম দুজনের জন্য। তো এটা এখন দুজনের জন্য রান্না করে দিয়ে দেবো, আর মেয়েকেও খাইয়ে দেবো। তো এখন কিন্তু 10টা সাড়ে 10টা নাগাদের মতো ঘড়িতে বাজছে, আর এখনই কিন্তু মেয়েকে খাওয়াই, মানে 10:30টার সময় বানালেও এখন তো আর খেতে পারবে না, এটা ঠান্ডা হতে হতে 11টা নাগাদ বেজে যাবে। তারপরেই কিন্তু মেয়েকে খাওয়াবো, মানে 11টা থেকে 11:30 নাগাদের মধ্যে ওকে একটু হালকা ফুলকা এরকম কিছু খাইয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ, মেয়ে এখন বেশ সুস্থ আছে, তোমাদের সবার ভালোবাসা আল্লাহর দোয়া তো রয়েছে। তো এখন সুস্থ আছে, তবে খাওয়া দাওয়া খুব একটা ভালো করে কিছু করতে চাইছে না, সবে শরীর খারাপ থেকে উঠেছে, তো সে কারণে খুব একটা ভালো কিছু খেতে চাইছে না। তো অল্প অল্প যেটুকু খেতে চাইছে সেরকমভাবেই খাওয়ানোর চেষ্টা করছি আর কি। এখন যেহেতু হাজবেন্ডের ছুটি, সকাল সকাল তার বিছানা নামার তোলা হয় না, কারণ উনি উঠবে তারপরে তো বিছানা গোছাতে পারবো, তাই না? তো এখন কিন্তু উনি উঠে পড়েছেন, আর এই যে মেয়েকে খাইয়ে দিয়ে আগে বিছানাটা গুছিয়ে নেব, নিয়ে তারপর রান্নার দিকে যাব। রান্নার দিকে চলে গেলে আবার ওখানে কিন্তু আমাকে ঘন্টাখানেকের মতো, তো মানে 1.5-2 ঘন্টা তো আমাকে রান্নাঘরে দিতেই হবে। তো সেই রান্নার ফাঁকে তো আর এসে আমি কাজটা করতে পারবো না, সে কারণে ভাবলাম একেবারে ঘরের কাজটা কমপ্লিট করে তারপর রান্নাঘরে যাব, তাহলে কি হবে, এদিকের কাজটা আমার কমপ্লিট হয়ে থাকবে, টেনশনটা থাকবে না। যেহেতু রান্নাঘরের কাজটা একবারেই কমপ্লিট করার চেষ্টা করি, মানে রান্নাঘর ঘরের কাজ দুটো একসঙ্গে করলে দেখা যায় কি, হ্যাঁ, যে ওদিকেরও কাজ হচ্ছে না এদিকেরও কাজ হচ্ছে না, আর তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে গেলে কোনো না কোনো কিছু মিস্টেক হয়, পুড়ে যায়, হ্যাঁ, সাথে কোনো কিছু দিতে ভুলে যায়। তো এরকমটা আমার সঙ্গে আগে হতো, তবে এখন করে আমি চেষ্টা করি যে রান্নাঘরে যখন আমি ঢুকি তখন রান্নাঘরের পুরো প্রসেসটা, মানে রান্নাবান্না পুরোপুরিটা একেবারে কমপ্লিট করতে, যাতে কোনো কিছু মিস না হয়, ভুল না হয়, আর সেই সাথে রান্নাবান্নাটাও যেন ভালো হয়। তো আমরা যখন এত কষ্ট করে রান্নাবান্না করছি, সেই রান্নাবান্না যদি না প্রশংসা শুনি, যদি খারাপ শুনি, হ্যাঁ, তাহলে তো মনটা খারাপ হয়ে যাবে। আর যারা জিনিসপত্রগুলো খাচ্ছে বা আমাদের বাড়ির লোক বা বাড়ির মেম্বার, তারা তো আর এটা দেখবে না যে কেন হয়েছে, কী কারণে হয়েছে, তারা কিন্তু খারাপটাই দেখবে, যে রান্নাটা পুড়ে গেছে বা খারাপ হয়েছে। তারা তো এটা বুঝবে না যে আমি অন্য কোনো কাজ করতে গিয়ে রান্নাটা খারাপ করে ফেলেছি। তো সেই কারণে এখন করে চেষ্টা করি রান্নাবান্নাটা একেবারে কমপ্লিট করতে। তো করলা রান্নার একটা প্রসেস আছে, যে কারণে কিন্তু কখনোই তিতা হবে না। আমার অনেক দিদিবোনেরা এই প্রসেসটা জানতে চেয়েছিলেন, যে আমি যে অনেকবার আগে বলেছি যে করলা আমি রান্না করি তবে তিতা হয় না, তো সেটা কেন হয় না তার একটা কারণ আছে অবশ্যই, বা সেরকমভাবে আমি রান্নাটা করি, আর সেটা কিন্তু একমাত্র আমার শাশুড়ি মায়ের টিপস। তো সেই টিপসটা ফলো করেই কিন্তু আমি এভাবে রান্নাটা করি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও একটু হেল্পফুল হবে, স্পেশালি যারা একেবারে নতুন রাঁধুনি রয়েছে তাদের জন্য তো অনেক বেশি হেল্প হবে, যখন তুমি
করলা রান্না করে বাড়িতে প্রেজেন্ট করবে, আর তারা যখন খেয়ে বুঝতে পারবে যে এটা করলা রান্না করেছো, অথচ তারা খেয়ে বুঝতেই পারছে না কারণ সেটা তো তিতই হয়নি, তাহলে তোমার কতটা পরিমাণে প্রশংসা হবে বলো তো। হ্যাঁ, তো সেই কারণে ভাবলাম তোমাদের টিপসটা দেওয়া যেতেই পারে। তো সিম্পলি যেভাবে করলা কাটা হয় কেটে নেবে, নিয়ে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে, কিন্তু লবণের পরিমাণটা বেশি দেবে, দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবে। দেখবে ওখান থেকে না অনেকটা পরিমাণে পানি বেরিয়ে গেছে। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে কষতে নেবে, খুব ভালোভাবে মেখে ওর এক্সট্রা যে পানিটা বেরোবে সেই পানিটা নিয়ে ফেলে দিয়ে তরকারিতে ডিরেক্টলি তুমি দিতে পারো, বা চাইলে আলাদাভাবে একটু এরকমভাবে ভেজে নিতে পারো। এভাবে একটু ভেজে নিলে কি হবে, এই যে করলার কালারটাও নষ্ট হয় না, আর ভেজে নেওয়ার কারণে রান্নার টেস্টটাও কিন্তু অনেক বেশি আসে। তো সে কারণে আমি ভেজেও রান্না করি মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে কাঁচাও আমি রান্না করে নিই, মানে যখন হাতে সময়ের ব্যাপার আর কি, যখন সময়টা বেশি পাই তখন একটু ভেজে নিই, আর যখন সময়টা খুব কম পাই তখন এমনিতে নর্মালি তরকারির মধ্যে দিয়ে দিই। তো এখন তরকারিটা আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো। তো এখানে কিন্তু করলা দিয়ে মাছ রান্না করবো, দুটো তিনটে মাছ ভাজা ফ্রিজে রয়েছে, বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে, তো সে কারণে ভাবলাম ওটাই রেঁধে নেওয়া যাক। আর সেই সাথে কাঁঠালের বিচি, মানে কদিন আগে কাঁঠাল আনা হয়েছিল, তো সেই কাঁঠালের বিচি দিয়ে করলা কিন্তু খেতে বেশ লাগে। হ্যাঁ, তো সেই কাঁঠালের বিচিগুলো আমি কেটে নিয়েছি, তো সেটা দিয়েই রান্নাটা করব। আর সাথে একটুখানি ডাল করেছিলাম, মুসুরির ডাল, তো সেই ডালটাই রান্না করলাম। আর সাথে জাল করা গরুর মাংস তো এখন বাড়িতে প্রত্যেকের বাড়িতে রয়েছে, তো যেটা থাকলে কোনো টেনশন চিন্তা নেই যে কি খাওয়া হবে না খাওয়া হবে। তো একটু সিম্পলি ডাল করে নাও আর গরুর জাল করা মাংস, ব্যাস, তাহলেই কিন্তু খাওয়া হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তো এখানে কিন্তু আমার গরুর মাংস জাল করা ছিল, আর একটু হাড়ও ছিল, তো সেই হাড়টাও ভালোভাবে একটু জাল করে নিলাম। খাওয়া দাওয়া শেষে একটা একটা করে খেয়ে তো শেষ করতে হবে, রেখে দিলে তো আর হবে না। হ্যাঁ, তো যাই হোক, এখানে এখন রান্নাটা বসিয়ে দিলাম। আর এই যে কাঁঠালের বিচিগুলো, এগুলো রান্না করার প্রসেস যদি তোমরা জানতে চাও, বা কীভাবে কাঁঠালের বিচি রান্না করতে হয়, বা কিভাবে এটা তরকারির মধ্যে দিতে হয়, তো আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি নেক্সট ব্লগে বা নেক্সট যখন রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তবে একটু বলে দিতে পারি, কাঁঠালের বিচি যখন তোমরা খাবে, মানে কাঁঠালটা যখন খাবে, যে বিচিটা থাকবে সেটা ধুয়ে আলাদাভাবে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে রেখে দেবে, শুকিয়ে যাবে। দেখবে রোদ্দুর থাকলে রোদ্দুরে দিতে পারো, বা এমনি নর্মালি রেখে দিতে পারো, তাহলে দেখবে একদম উপর থেকে একটা যে সাদা লেয়ার থাকে সেটা অটোমেটিকলি ছেড়ে গেছে। তো সেই সাদা লেয়ারটাকে তুলে দিয়ে বটি দিয়ে বা ছুরি দিয়ে সরু সরু করে পাতলা পাতলা করে যেভাবে আলু কাটা হয় সেভাবে কেটে যে কোনো তরকারির মধ্যে তুমি আলুর মতো ব্যবহার করতে পারো। এটা খাওয়া কিন্তু অনেক বেশি উপকার, আর সেই সাথে খেতেও কিন্তু বেশ লাগে। আমি বেসিক্যালি যেটা করেছি, আলুর সঙ্গে কাঁঠালের বিচিগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এই যে পানি দিয়ে এখানে করলাগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। আর এই যে লাস্টে আমি গরুর যে পায়াগুলো ছিল সেগুলো একটু জাল করে নিচ্ছি, এগুলো রান্নার শেষে, মানে ভাত খাওয়া দাওয়ার শেষে একটা একটা করে খেয়ে শেষ করে দেবো। হ্যাঁ, তো সেই কারণে এগুলো আর কি খাবার আগেই গরম করে নিই, যাতে খেতে ভালো লাগে। গরম গরমে তো এই সমস্ত জিনিস ভালো লাগে, আর খেতেও পারা যাবে, না হলে তো আবার খাওয়া যাবে না। তো আর বেশি নেই, কটা রয়েছে, কালকে কটা খেয়ে শেষ করা হয়েছিল তিনজন, মানে দুজনে মিলে, মায়ের তো এখন খাওয়া যাবে না। আর আজকের এই যে কটা আছে, আজকে হয়তো একটা কি দুটো খেতেও পারি, নাও খেতে পারি, তো এগুলো তো আর কিছু নেই, জাস্ট একটু একটা হয়তো মাংস লেগে আছে, সেগুলো খেয়ে শেষ করলেই হয়ে যাবে। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে বললাম, মুসুরির ডাল আর করলা, মাছ দিয়ে করলা, আর সেই সাথে কিন্তু জাল করা গরুর মাংস। তো বৃষ্টি হওয়ার কারণে ওয়েদার কিন্তু এখন বেশ ঠান্ডা, সেই কারণেই কিন্তু রাতে ঘুম বা দুপুরের ঘুমটা বেশ ভালোই হচ্ছে। তো সেই কারণে দুপুরে খাওয়া দাওয়া করার পর বেশ অনেকক্ষণ রেস্ট করেছি। খাওয়া দাওয়া করার পর মানে ঘন্টা দুয়েকের মতো ঘুমিয়েওছি। তারপরে সন্ধ্যে নাগাদ থেকে কিছু অল্প কাজ সেরেছি, যেমন জামা কাপড় গোছানো থেকে স্টার্ট করে ঘরদোর গোছানো, ফোনের কাজ কমপ্লিট করেছি, মেয়েকে খাওয়ানো, প্যাম্পার করা, এগুলো তো রয়েছে। তারপরে এই যে এখন বাজে ঘড়িতে 9টার মতো, এখন চলে এসেছি রান্নাঘরে মায়ের জন্য গোলা রুটি করতে। তো এখন যেহেতু মা রাতের বেলা শুকনো রুটিটা না খাওয়াটাই ভালো, সেই কারণে মায়ের জন্য গোলা রুটিটাই এখন এই সপ্তাহখানিকের
ভাতের মতো করে দেবো। তারপর থেকে যদি ডাক্তার বলেন যে খাওয়া যাবে তাহলে শুকনো রুটি করে দেবো। তো এখানে এই যে মায়ের জন্য গুঁড়া রুটি করলাম, আর ডাল কিছু রয়েছে, আর সাথে ভাবলাম যে একটু কাবাব ভেজে নেব। কাবাবও রয়েছে, ফ্রোজেন কাবাব তো আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই ফ্রোজেন কাবাবটা কিন্তু ভেজে নিলেই আমার হয়ে যাবে। আর ডালের সঙ্গে কাবাব তো একেবারে মানে অসাধারণ একটা খাবার, আমার তো ভীষণ ফেভারিট একটা খাবার। তো ওটা দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে। আর মা ডাল দিয়ে গোলা রুটিটা খাবেন। মায়ের তো আলুও খাওয়া যাবে না, যেহেতু আলু ভেজে দেবো, তো সে কারণে মা বললেন কোনো অসুবিধে নেই, আমি ডাল দিয়ে খেয়ে নেব। যেই কথাটা প্রত্যেক ভিডিওর মধ্যে না বললেই নয়, আমার দিদি বোনেরা যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসে থাকো, আমাকে প্রথমবার দেখে থাকো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে একদিকে গোলা রুটিটা হতে থাক, আর একদিকে কাবাবটা ভেজে নিয়ে আমার আর হাজব্যান্ডের জন্য। মায়েরও তো এখন খাওয়া যাবে না, তবে আছে, মায়ের জন্য তো অবশ্যই আছে, মা যখন সুস্থ হবে তখন খাবেন, অসুবিধে নেই। তো এখানে রাতের খাওয়া দাওয়া দিয়েই আজকের ভিডিওটা শেষ করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।